এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ইদানিং তোমার কথাগুলো বদলে যাচ্ছে। সেই পরিচিত গন্ধে আমার আর ঘুম আসে না। লুকানো নেশার মতো তোমাকে না পাওয়ার কষ্ট আমায় করে করে খাচ্ছে। আমার কবিতায় স্থান পেয়েছে অবসাদ, মৃত্যু আর প্রিয়র সহাবস্থান। মানুষ ভাবে সুখের তুলনায় কষ্টের সময়গুলো বোধহয় দীর্ঘ হয়। সুখ যেমন চোখের পলকে কেটে যায়, তেমনি দুঃখ যাতনা দীর্ঘদিন তাকে ভোগাতে পছন্দ করে। এ কথা কিন্তু সত্য নয়। দুঃখ কিংবা আনন্দের সাথে পাল্লা দিয়ে চলা সময়ের কর্ম নয়, সে চলে তার আপন মর্জিতে। মানুষরাই বরং বেশি বেশি ভাবতে পছন্দ করে। সুখ পায়রা কখনো হাতের নাগালে এলে ওরা ভয় পায় না। এই বুঝি অসতর্কতা বশত পায়রাটা উড়ে চলে গেল, অথচ দুঃখের সময়টা তারা ভাবে কষ্ট। পায়রা কোথা থেকে উড়ে এসে চিরজীবনের ঠিকানা গড়ে নিয়েছে তার নীড়ে। সে হয়তো আর ফিরে যাওয়ার নয়, অথচ সত্যি হলো সুখ দুঃখ দুটোই সমভাবে সকলের জীবনে বন্টন করে দেয়া। একজনের ঝুলিতে যাতনা ঠিক ততটাই থাকে যতটা তার গ্রহণ করার ক্ষমতা রয়েছে। সেদিনের পর সে অনাকাঙ্ক্ষিত সন্ধ্যাটার পর উপমার জীবন অন্য ধারায় প্রবাহিত হতে শুরু করেছে, যার গতিপথ উপমা নিজেই ঠিক চিনে উঠতে পারছে না। কিছু মাস আগেও ভবিতব্যের যে জীবনটাও কল্পনা করেছিল, যাকে নিয়ে কল্পনা করেছিল, সে জীবনটা ওর থেকে ছুটে চলে গেছে। সেদিনটা আর নেই, কোথায় যেন ভেসে গেছে। আজ তোড়জোড় শুরু হয়েছে উপমাকে একটা অন্যরকম ভবিষ্যৎ দেয়ার, যার সারথি রৌনক নয় বরং শৌকত নামের কেউ। সরগরম কফি হাউসের একদম শেষের সারির একটা টেবিলে বসে অনিমিক উপমা চেয়ে চেয়ে দেখছে সাজের আধারে ডুবে থাকা শহরটাকে। এর চাইতেও দুর্ভেদ্য তমস্যা হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে। বাইরে অবশ্য খুব স্বাভাবিক, নিজের ভাঙাচোরা দিকটা কাউকে বুঝতে দিতে চাইছে না। এমনিতেও লোকের ধারণা মেয়ে জাতি মাত্রই দুর্বল, অল্পে গুড়িয়ে যাওয়া তাদের সহজাত। কিন্তু এই কথা তো সত্যি নয়। নারী হলো বিনম্রতার মূর্ত প্রতীক, আর বিনম্রতাকে কি দুর্বলতা বলে? একটু বেশি অপেক্ষা করালাম বোধ হয়। কোমল মিনত একটা স্বর শুনে সচকিত মুখ ফিরে তাকালো উপমা। তার ঠিক বিপরীত পার্শ্বে দাঁড়ানো লম্বা চওড়া সুঠাম দেহের সুদর্শন যুবককে এক হাতে ভাঁজ করা অ্যাপ্রন এবং অপর হাতের স্টেথোস্কোপ দেখে নিশ্চিত হলো এই ব্যক্তির ফ্রেন্ড, যার সাথে পারিবারিকভাবে তার বাগদানের কথা পাকা হয়েছে। বয়স এবং মর্যাদার নিজের চাইতে অনেক উপরে যেহেতু, তার ব্যক্তিটার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক উপমা আপনা থেকেই উঠে দাঁড়াতে চাইল। দাঁড়াতে অবশ্য হলো না। তার পূর্বের ব্যক্তিটি ঠোঁটের কোণে মৃদু হাসি ছড়িয়ে হাত নেড়ে তাকে বলে উঠল, আরে আরে, উঠতে হবে না, বসো প্লিজ। এবং টেবিলের এক সাইডে অ্যাপ্রন স্টেথো নামিয়ে নিঃশব্দে চেয়ার টেনে সে নিজেও বসতে বসতে কৈফিয়ত দেবার ভঙ্গিতে বলল, আজ আউটডোর ছিল না, টাইমলি চলে আসতাম, কিন্তু লাস্ট মোমেন্টে আমার ক্লোজেস্ট একজনের মায়ের এক্সপায়ারের সংবাদ এলো। মনে হলো আই শুড হ্যাভ কনসাল্ট হিম, ইটস আ মরাল রেসপন্সিবিলিটি। খুব সিরিয়াস মুখ করে বলল ডক্টর শৌকত। উপমা আর অবশ্য এসবে কান দিতে ইচ্ছে করছিল না। সে বিন্দু মাত্র শুনতে আগ্রহী নয় ডক্টর শৌকত কেন দেরি করে এসেছেন, বরং লোকটার আসার দেরি হচ্ছিল বলে সে বেশ স্বস্তি নিয়ে বসেছিল। পরিকল্পনা সাজাতে পারছিল কিভাবে বিয়েটা ভেস্তে দেয়া যেতে পারে। আপাতত দুটো পরিকল্পনা ওর মাথায় আছে, দুটোইও ফাইনাল করেছে। এখন শুধু শৌকত এবং রৌনক দুজনকে দুভাবে জানিয়ে দেবার পালা। সমস্যা নেই, আমি নিজেও এসেছি, বেশিক্ষণ হয়নি। ভদ্রচিত ভাবে শৌকতের জবাবদিহিতা বন্ধ করে দিল উপমা। শৌকত প্রশ্ন করলো, অর্ডার করেছো? উত্তরের অপেক্ষা না করে সে একজন বেয়ারাকে তৎক্ষণাৎ ডেকেও নিল। উপমা বলতে চাইল এই মুহূর্তে তার কিছু খেতে ইচ্ছে করছে না, সে শুধু কিছু কথা বলতে এসেছে, বলেই চলে যাবে। কিন্তু শৌকতের তোড়জোড় দেখে মনের কথা মনে রয়ে গেল, মুখ ফুটে বলার অবকাশ এলো না। অর্ডার শেষ হলে বেয়ারা যখন চলে গেল, তখন উপমায় কথা শুরু করবে বলে ঠিক করলো। যদিও খানিক অস্বস্তি ভাব জাগলো ভেতরে ভেতরে, তবে সেটাকে সে পাত্তা দিল না। ডক্টর শওকত,
আপনি কি জানেন আজ এই সময়ে কেন আমি আপনার সাথে দেখা করতে চেয়েছি? নিশ্চিত করে তো বলতে পারবো না, তবে কিছুটা আন্দাজ করেছি বোধহয়। ব্যাকরেস্টে হেলান দিয়ে একটু ইজি হয়ে বসতে বসতে উত্তর করলো শৌকত। শুনে উপমার হৃদয়ে ভাস পড়ল স্বাভাবিকভাবে। তাই বলুন শুনি, আপনি কি আন্দাজ করলেন? তুমি আসলে এই বিয়েতে রাজি নও, কি ঠিক বললাম? কনফিডেন্স নিয়ে এই প্রত্যুত্তর করলো শৌকত। উপমা বিস্মিত হলো। লোকটাকে দেখে যেমন নিরেট সাদামাটা গোছের মনে হয় তা সে নয়, বেশ চতুর। অবশ্য নিজাম চৌধুরীর মতো ধূর্ত লোকের রক্ত কমপ্লেক্স হবে না এমন ধারণা রাখাও ভুল। বিস্ময়টা সে সামনে নিয়ে সম্মতিতে ঠোঁট প্রসারিত করলো। ঠিক ধরেছেন, আমি আসলেই এই বিয়েতে রাজি নই। আর কেন রাজি নই কারণগুলো নিশ্চয়ই নতুন করে বলে দিতে হবে না? কারণগুলো? কয়েক সেকেন্ডের মৌনতা একবার হালকা স্বরে শৌকত বলল, কারণ অনেক থাকতেই পারে, যেহেতু তোমার সাথে আমার ডিফারেন্স হাতে গুনে ব্যাখ্যা করার মতো নয়। কথার ভঙ্গিতে কিঞ্চিত অবজ্ঞা মেশানো। উপমা যদিও গায়ে মাখল না, নিজেকে শান্ত রেখে সে বলল, একদমই না। সেজন্য আমি চাইছি আমাদের বিয়ের কথাবার্তা এখানেই থেমে যাক, আর না এগোক। ওয়াইজ ডিসিশন, আমার কোনো প্রবলেম নেই। তুমি খুশি মনে বাড়িতে জানিয়ে দিতে পারো বিয়ের জন্য প্রিপেয়ার্ড নও। ভীষণ গা ছাড়া ভাবে উপদেশ দিল শৌকত। এককালে ওর জীবনে যে কতখানি অদ্ভুত ছিল তা তো মেয়েটা জানে না। জামা কাপড়ের মতো লিভিং পার্টনার পাল্টেছে শৌকত। স্বেচ্ছায় কিংবা অন্যের থ্রুতে আসা কত মেয়েকে সে রিজেক্ট করেছে, কিন্তু কখনো কোনো পর্যায়ে গিয়ে থিতু হওয়ার কথাও চিন্তা করেনি, এখনো করে না, আর ভবিষ্যতেও করবে না। একজনকেও ভালোবাসে, জানে ওই মেয়েটা কখনো তার হবে না, হওয়ার সম্ভব না। তাই জীবন সাজানো নিয়ে ওর আগ্রহ কম। ভালোবাসাকে নয়তো অন্য কাউকে শৌকত অ্যাকসেপ্ট করতে পারবে না। এই যে উপমা বলে মেয়েটার সাথে ওকে জুড়ে দেওয়ার পরিকল্পনা, এটা ওর বাবার কাছে যেমন খেলার মতো, তেমনি ওর কাছেও। স্রেফ একটা গুটিকে চাল দিয়ে বাপ ছেলের সব সিঁড়ি খেলায় নেমেছে, যে খেলায় সর্ব উপায়ে শৌকতকে জিততে হবে, জিততেই হবে। সাপসিঁড়ি খেলার ব্যাপারে ওর অবশ্য একটা থিওরি আছে। এটা শুধুই ভাগ্যের খেলা নয়, বরং বুদ্ধিরও খেলা। এক পক্ষ দেখা গেল পরপর সাপের দংশন খেয়ে নিচে নামতে নামতে হারের পথে, তখনই অপরপক্ষ একটা কনফিডেন্স পেয়ে যায়। সেভাবে প্রতিদ্বন্দ্বিতা শূন্যের কোটায়, তাকে নতুন করে হারানোর কি আছে? আর প্রতিপক্ষের এই ওভার কনফিডেন্সটাই বাজি জিততে সাহায্য করে। দেখা যাবে পরের বারের ছক্কাটা এমনভাবে ঘুরানো হলো সিঁড়ি বেয়ে একদম একশোর ঘরে। মাঝে মধ্যে মনে হয় পিতার কমপ্লেক্সিটি শত আনায় পেয়েছে শোক, যদিও তার হৃদয়ে নিষ্ঠুরতা নিজের মধ্যে ধারণ করেনি। তাই তো খেলা শেষে গুটিটার ব্যবস্থাও সে ইতিমধ্যেই ভেবে নিয়েছে। উপমার পুরো জীবন বৃত্তান্ত তার জানা, যতটুকু প্রকাশিত হয়েছে ততটুকু, আবার যেটা প্রকাশ পায়নি সেটাও। কার কাছে গেলে এই মেয়ে সুখের দেখা পাবে শৌকতের অজানা নয়। সে অন্তিম মুহূর্ত পর্যন্ত সুযোগ দিচ্ছে দুজনকে। ছক্কা ঘোরানোর আগে যদি বাপ ছেলের জটিল জাল থেকে ওরা বেরিয়ে যেতে পারে, তাহলে শৌকত তাদের আটকাবে না। আর সময়ের জাল কেটে বেরোতে না পারলে সত্যি ওর করার কিচ্ছু নেই। এসব হলো পলিটিক্সের খেলা। এই খেলার নিয়ম দেখতে যতটা সহজ মনে হয়, আদতে ততটা সহজ নয়। আর পরতে পরতে পেতে রাখা থাকে দুর্বুদ্ধ গোলকধাঁধা। সহজ শব্দে মৃত্যুফাত, একদম সাপ সিঁড়ির অনুরূপ। পলিটিক্সের জগতে কেউ আপন নয়। এখানে না আছে কোনো রক্তের সম্পর্কের মূল্য, আর না আছে মায়া মমতা কিংবা ভালোবাসার স্থান। এটা শুধু জবরদখলের লড়াই, এক ক্ষমতার সাথে আরেক ক্ষমতার। ওদিকে শৌকতের গা ছাড়া ভাব দেখে উপমার ভারী বিরক্ত লাগলো। লোকটার অ্যাটিটিউড এমন আজব কেন? বললে যদি কাজ হয়ে যেত, তাহলে কি উপমাকে আজ ঘটা করে দেখা করতে আসতে হতো তার সাথে? অদ্ভুত। কিভাবে বোঝাবে এই মুহূর্তে বাড়িতে তার কথা ঠিক তারই মতো অনাহুত? বড় মামার মন থেকে বেরিয়ে যাওয়ার পর কেউ যেন তাকে ঠিকঠাক পছন্দ করছে না। ভাবলে উপমার ঘৃণা হচ্ছে, তাকে সবাই সেজ ভাইয়ের জামিন পাওয়ার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে। সে যেন একটা খেলার পুতুল, যার যেভাবে পছন্দ ব্যবহার করতে পারে। আমি বলা মাত্র যদি মেনে নিত, তাহলে আজ আপনার দরজায় এসে দাঁড়াতাম না ডাক্তার সাহেব।
ভাবনা বন্ধ করে চাপা দীর্ঘশ্বাস নিয়ে কথাটা বলল উপমা। শৌকত বোধ হয় এতে খানিক গম্ভীর হলো। সোজা হয়ে বসে টেবিলের উপর হাত রেখে সে বলল, আমাকে তাহলে কি করতে বলছো? আপনি আপনার তরফ থেকে বিয়েটা ক্যান্সেল করতে পারেন না? তৎক্ষণাৎ জবাবে অস্থিরতার চাইতে এবার অনুনয় বেশি কণ্ঠে। শুনে শৌকত এত চমৎকার অভিনয় করলো যেন উপমার কথায় তারও বুক ভারী হয়ে দীর্ঘশ্বাস এসেছে। উপমান যদিও তা ধরতে পারলো না, পারার কথাও না। দুদিকে তাই মাথা নেড়ে সংক্ষেপে শৌকত আড়ালো, সরি। ছোট্ট শব্দ সরি, কিন্তু এর উপর প্রয়োগ করা চাপ ও পাশের ব্যক্তির দৃঢ়তা যতখানি বোঝায় ততখানি বোঝায় তার অপারগতা। নিমুমার আশা ভরসা চুরচুর হয়ে ভাঙা কাচের মতো ছড়িয়ে পড়ল। হুট করে কোথা থেকে উথলে ওঠা নদীর ঢেউর মতো কান্না পেয়ে গেল তার। রাগ হলো উপমার এমন অসহায় পরিস্থিতিতে মানুষটা কোথায়। এক বুক যন্ত্রণার সাগরে নৌকো ভিড়িয়ে দিয়ে বৈঠা রেখে সে না বলে প্রস্থান নিয়েছে। উপমা এখন এই সর্বনাশা ঝড় একা হাতে কি করে সামলায়? ওদিকে উপমার সমস্ত অভিব্যক্তি দু চোখে সবটাই পরিমাপ করে নিচ্ছিল শৌকত। ভাবছিল মেয়েটাকে একটুখানি সাহায্য করলে তেমন ক্ষতি তার হবে না। প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে সাহায্য করাই যায়। কেন যেন ওর মনে হচ্ছে এই মেয়েটার দ্বারা সম্ভব জটিল জালটা কেটে বাইরে বের হওয়া। সত্যি যদি তা হয়, শৌকতের চাইতে খুশি আর কেউ হবে না। মায়ের মৃত্যুর পর বকুল আর বিহনের সমস্ত দায়িত্ব রৌনকের বাবা স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। শুরুতে অবশ্য এসবে বকুলের ঘুরতর আপত্তি ছিল। সে চায়নি যে পরিবারটার সাথে তার বাবা মা এতখানি অন্যায় করেছে তাদের কাঁধেই বোঝা হয়ে পড়ে থাকতে। চক্ষু লজ্জা বলেও তো একটা ব্যাপার থাকে। তবে তার আপত্তি শেষ পর্যন্ত টিকতে পারেনি একমাত্র রৌনকের জন্য। লজ্জিত কুণ্ঠিত হয়ে বকুল যখন ফিরে যাওয়ার আর্জি জানাতে গেল, ঠিক সেদিনই তাদের সব জিনিসপত্র এই বাড়িতে গুছিয়ে দিয়ে সোজা কথায় রৌনক বলল, বাবা যেহেতু বলেছেন তোমরা এ বাড়িতে থাকছো, অতএব তার কথার উপর কথা বলার চেষ্টা করো না, আমার পছন্দ না। বকুল জানে তার ছোট ভাইয়ের মন মানসিকতা এই সময় ঠিক নেই, তাই তাকে রাগানোর দুঃসাহস তার হয়নি। যদিও কিছুটা সংকোচ হয় এ বাড়িতে থাকতে, প্রয়োজন ছাড়া সে বাইরেও বেরোয় না। রৌনকের নির্দেশে টিউশনগুলো সব বাদ দিয়ে দিয়েছে। এখন শুনছে ও পাড়ায় তাদের যে বাড়ি ঘর ছিল ওগুলোর উপর চাচা ফুপুরা ভাগ বসাচ্ছে বলে রৌনক বিক্রির বন্দোবস্ত করে দিয়েছে। বাবা মায়ের কোনো স্মৃতি আর অবশিষ্ট রইল না। জানালার গ্রিলে মাথা রেখে প্রলম্বিত দীর্ঘশ্বাস ছাড়ে বকুল। সে জানে না তার দীর্ঘশ্বাস অদূরে একটা ছন্ন ছাড়া ছেলেকে প্রতিনিয়ত জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিচ্ছে। ওই যে ঝুপড়ি দোকানে সিগারেট হাতে অনিমেষ কাতর চোখে চেয়ে আছে সে জানালার দিকটাই। তার চোখের কাতরতা, তার অন্তরের প্রগাঢ় ভালোবাসা কখনো বুঝবে বকুল? সে কি জানবে তার সবচেয়ে দুর্বল মুহূর্তটাই বট বৃক্ষের শীতল ছায়া হয়ে দাঁড়ানোর জন্য কতখানি উদ্গ্রীব হয়ে আছে সে? হয়তো জানবে না। তবে বকুল জানুক আর নাই বা জানুক, অন্য একজন ঠিকই বন্ধুর অস্থিরতা চোখে দেখেই পরিমাপ করে নিতে পারে। সে ছোট্টবেলা থেকে যার সাথে পথ চলা তার মনের ভিতর কি চলছে আন্দাজ করতে পারবে না তা কি হয়? একবার জানালায় মাথা এলিয়ে রাখা উদাসী বোনটাকে দেখে রৌনক, আরেকবার পাশে বসে থাকা অসহায় বন্ধুকে। দুজনে দুরকম যন্ত্রণা ঘুরে ফিরে যেন এক মোহনায় মিশে যেতে চাইছে। কয়েকদিন আগেও রৌনকের মনে হতো জোর করে ভালোবাসার কি দরকার, থাকুক না সবাই যার যার মতো। তবে আজ কি পূর্বের সে অবস্থা বর্তমানে আছে? পরিস্থিতির কষাঘাতে জর্জরিত হয়ে বরং মনে হচ্ছে, আচ্ছা কেমন হয় দুজনকে মিলিয়ে দিতে পারলে? কেউ তো অন্তত তার ভালোবাসাকে আপন করে পাক। বেকার ছেলের হাতে কিন্তু বোনকে আমি দেব না। শীতল ভারী কণ্ঠস্বরটা কানে এলেই অবাক বিস্ময়ে পাশ ফিরে চাইল মিজান। রৌনক যদিও দৃষ্টি মেলালো না তার সাথে, চায়ের কাপে চুমুক দিয়ে দৃষ্টি অন্য কোথাও রেখে সে পুনর্বার বলল, বোনের বেলায় কিন্তু তোর বন্ধু ওভার প্রোটেক্টিভ। মিজান তবু বুঝে উঠতে পারছে না এই কথার প্রেক্ষিতে কেমন উত্তর তার দেওয়া উচিত। শুকনো মুখে নিষ্পলক সে শুধু তাকিয়ে আছে বন্ধুর পানে। রৌনক স্পষ্টত বুঝতে পারল ওর বিষয়টা, তাই তো চায়ের কাপ রেখে এবার সরাসরি ফিরে তাকিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, সময় এসেছে চাচার আড়তের ব্যবসাটার হাল ধরার। কতদিন আর ছন্ন ছাড়া হয়ে ঘুরবি? সংসার সাজাতে হবে না? মানে তুই হঠাৎ? বকুল তোকে অপছন্দ করে না মিজান, ও শুধু ভয় পায়
ভয় পায় সম্পর্কে জড়াতে, সংসার সাজাতে। ওর মা বাবার অসুস্থ সম্পর্কটা দেখার পর হয়তো সংসার বিমুখ হয়ে গেছে। ওর এই বিমুখতা আমি যেমন স্পষ্ট বুঝতে পারি, অন্য কেউ কিন্তু পারবে না, অনেকে হয়তো মানবেও না। খুবই স্বাভাবিক। আর ওর এই বিমুখতা সরানো খুব খুব জরুরি। একটু থামলো রৌনক, ছোট্ট শ্বাস ফেলে পুনরায় বলল, আমার বিশ্বাস এক্ষেত্রে একমাত্র নিঃস্বার্থ সাহায্য করতে পারিস তুই। হ্যাঁ তুই মিজান। আমি চাই আমার বোনকে এমন কারো হাতে তুলে দিতে যাকে আমি ভাই হয়ে খুব ভরসা করতে পারবো। আমার মন জানবে সে কখনো আমার বোনকে এক মুহূর্তের জন্যেও কষ্টে রাখবে না। কিন্তু রনক? কোনো কিন্তু নয়। যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে ও যাচ্ছে, এ সময়ে ওর ভরসার সাথে স্নেহ, ভালোবাসা সব দরকার। তুইও আর কতটা এলোমেলোভাবে ঘুরবি? এবার সময় এসেছে গুছিয়ে নেয়ার। আমার দায়িত্ব নেওয়ার অ্যাবিলিটি এখনো হয়নি রনক। তুই জানিস আমার দ্বারা এসব হয় না। ফালতু কথা বলিস না মিজান। দায়িত্ব কেউ জোর করে তোকে বোঝাতে পারবে না। তোর দায়িত্ব তোকে নিজেকেই বুঝে নিতে হবে। আমি পারবো না রে রনক। হতাশ সুরে এবারে মাথা দোলায় মিজান। তা দেখে ওর কাঁধে হাত রেখে ভরসা দিয়ে রৌনক বলে, বললাম তো, আপাতত চাচার আড়তটা তুই সামলাতে শুরু কর। ক্লাব, আড্ডা, রাজনীতি সব ভুলে যা। সব নিজেকে নিয়ে ভাব মিজান, বকুলকে নিয়ে ভাব। আমি তোর সঙ্গ ছাড়তে পারবো না, এসব বলিস না আমাকে। আরে পাগল, আমার সঙ্গ ছাড়বি কেন? সম্পর্ক তো এবার আরো মজবুত হবে রে। আমি বলছি, পাকাপাকি একটা কথা না হয়ে যাওয়া অবধি এসব থেকে একটু দূরে দূরে থাক। বাবাকে তুই চিনিস, তোকে স্নেহ করেন বেশ, কিন্তু এভাবে ছন্নছাড়া হয়ে ঘুরলে কখনো মেয়ে দিতে রাজি হবেন? শুধু আমার বাবা কেন, কোনো বাবাই তো রাজি হবেন না। তাই বলছি, বাবার সামনে ইমেজটা ধরে রাখতে হলেও পরিবর্তন হ। কিন্তু কোনো কিন্তু নয়, ব্যাস বলে দিয়েছি না? তো বলে দিয়েছি। তুই আগামীকাল থেকেই আড়তের সমস্ত দায়িত্ব হ্যান্ডওভার করে নিচ্ছিস। শেষ। ভাবপ্রবণ অনুভূতির কাছে হেরেই প্রথম মিজানের চোখের দৃশ্যমানায় অশ্রু নামক বস্তুটার আনাগোনা দেখা দিতে শুরু করলো। এতে বেশ বিব্রতই হয়ে পড়ল সে। রৌনক যেন বুঝতে না পারে, তাই হুট করে বন্ধুকে জাপটে ধরে বিড়বিড় করে সে বলে উঠল, মনে যান, এত পাপের মধ্যেও কোনো না কোনো পুণ্য বোধহয় আমার ছিলই বল। নাইলে তোর মতো মানুষ রে খোদা আমার বন্ধু করে কেন পাঠায়? বন্ধুর এমন আবেগ দেখে রৌনকের চোখ জোড়াও কি কিছুটা জ্বালা করে উঠল। কে জানে, সে তো অনুভূতি প্রকাশে বড্ড আনাড়ি। তাই আবেগপ্রবণ বন্ধুর কথায় কি উত্তর দেওয়া যেতে পারে বুঝতে না পেরে বিব্রতভাবে নিশ্চুপ রইল। তার নিঃশব্দ প্রার্থনা শুধু ফিসফিস করে খোদার কাছে আর্জি জানালো, প্রিয় বন্ধু আর তার বোনের জুটি চিরকাল অটুট থাকুক, দ্রুতই তারা একে অপরের পরিপূরক হয়ে উঠুক। এই তো। কুয়াশার চাদরে মুড়িয়ে রাখা ধূসর আকাশের সমস্ত রহস্য একপাশে সরিয়ে সূর্য উঁকি দিতে শুরু করেছে মাত্র। পৃথিবী আলোকিত করা প্রথম রৌদ্রছটাকে বলে সুহাগী রোদ্দুর। দিনের এই সময়টা উপমার সবচেয়ে বেশি পছন্দের। ইদানিং নতুন করে সূর্যের উদ্ভাসিত আলো মাখতে রোজ বারান্দায় শীতল পাটি বিছিয়ে বসে থাকাটা রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে তার। হ্যাঁতেই শান্তি। নিস্তব্ধ নিরালায় এভাবে একা একা বসে থাকলে মনে হয় ভেতরের যন্ত্রণাগুলি বুঝি একটু একটু করে রোদের ফোঁটার সাথে মিলিয়ে যাচ্ছে। প্রতিদিনের নিয়মে আজও ব্যতয় ঘটেনি। আজ বরং বই খাতার সঙ্গে গুছিয়ে নিয়ে ও বসেছে। যদিও পড়তে ইচ্ছে করছে না, তবু বইয়ের পাতা মিলে কোলের উপর রেখে দিয়েছে। তার উদাসী চোখ একটা অক্ষরও ঠিক মতো দেখার সময় পায়নি। পাবে কি করে? গাড়ি ঘোড়াবিহীন শূন্য পথ আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেখেই তো সে ফুসরত পাচ্ছে না। সকাল সকাল উঠে পড়েছ আম্মা, ভালোই হয়েছে। আসে তো একটু উপটান লাগাই দেয়, গায়ের রংটা আর একটু খুলবে ক্ষণ। খুব কাছে থেকে মামের সোহাগ মাখা কণ্ঠস্বর শুনেও উপমার ফিরে তাকাতে ইচ্ছে হলো না। ঠিক যেদিন থেকে ও বিয়েতে রাজি হয়েছে সেদিন থেকেই মামের যত্ন ভালোবাসার কমতি নেই। এসব ভালোবাসায় যে কতখানি খাদ আছে নতুন করে পরিমাপ করার প্রয়োজন নেই। মামের শুরু থেকেই চাইতো তার বিয়ে হয়ে যাক, বোঝা নামুক মাথা থেকে। এখন তো আবার তার কারণে সেজু ভাই ছাড়া পেতে চলেছে। সোহাগ বেশি দেখানোরই কথা, পাছে অভদ্রতা না হয়ে যায়, তাই অনিচ্ছায় উপমা ফিরে তাকালো। কৃত্রিম হেসে বলল, আমি পড়ছি যে মামি।
এখনো পড়াশোনার মায়া ফালাইতে পারো নাই। মেয়ে মানুষ সংসারে গেলে আবার লেখাপড়া কি, রাখো বই রাখো। তোমার জীবন এখন থেকে পাল্টায় যাচ্ছে, মেনে নাও, দেরি করো না। দেখি আসো তো। মামির তারায় বাধ্য হয়ে উপমা বই নামিয়ে রেখে দেয়। তারপর সোয়েটার খুলে তৈরি হয় উপটান মাখবে বলে। সূর্যের আগমন ঘটলেও তেজ অনেকটা কম, নেই বললেই চলে। ঝিরঝির শব্দে কিছুটা বাতাসও বইছে। পলকা হাওয়ার শীতল এবং তীক্ষ্ণ স্পর্শ উপমাকে ভেতর থেকে বারবার কাঁপিয়ে তুলছে। সবচেয়ে বিরক্ত লাগছে মামির এসব বাড়াবাড়ি। অকারণে উপমার খুব কান্না পাচ্ছে, অথচ নিজের কাছে সে প্রতিজ্ঞাবদ্ধ এক বিন্দু অশ্রু চোখ থেকে ঝরাবে না, স্বার্থপর মানুষগুলোর জন্য একটুও কাঁদবে না। এই যে তার ভেতরে পৃথিবীর ভাসানো ভালোবাসার অনুভূতিগুলো সব ভুল মানুষদের জন্য, যারা নাকি ওর খুব ভালো চায়, অথচ সে কি চায় কখনো জানতেও চেষ্টা করে না। মামা মামি ভাই ভাবি, শেষ পর্যন্ত রৌনক। কি করেনি সে রৌনক অব্দি পৌঁছাতে, অথচ নিশ্চয় লোকটা আড়াল থেকে একটা চিঠি দিয়ে শেষ। সম্পর্ক নাকি চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এত অবাক হয়েছিল উপমা এক টুকরো সেই কাগজটা দেখে। বলা নেই কওয়া নেই, সম্পর্ক ভেঙে দিলাম বললেই তা ভেঙে যায়? সম্পর্ক ভাঙা এত সহজ? এখনো স্পষ্ট মনে আছে উপমার সেদিনটা, মামা সবকিছু জেনে যাওয়ার 2 সপ্তাহ পরের ঘটনা। তার সাথে ঘটে যাওয়া সবকিছু রৌনককে জানানোর জন্য যখন সে উন্মুখ, প্রতিদিন কলেজ থেকে ফেরার সময় ক্লাবে গিয়ে খোঁজ নিচ্ছে। অসংখ্য কল, টেলিফোন অথবা সেলফোন নম্বরটাই করছে, অথচ কোনো প্রকার খোঁজ পাচ্ছে না রৌনকের। ঠিক তখন এক বিকেলে বাড়ির পোস্ট বক্সটায় একটা চিঠি এলো তার নামে। কেউ দেখে ফেলার আগেই ভাগ্যিস ভাবে তার ঘরে এনে রেখেছিল। টিউশন শেষ করে বাড়ি ফিরলে উপমার হাতে এলো সেই চিঠি। ছোট্ট একখানা বাদামি খাম হাতে নিয়ে উপমার মনে হচ্ছিল এতদিনে বুঝি তার জীবনটা ফিরে পেল। ভেতরে কি লেখা আছে পড়ার জন্য যতটা না অস্থির ছিল, তার চেয়ে বেশি একটা অজানা অনুভূতিতে বোধ হয়ে খামটা বুকে চেপে রেখেছে কতক্ষণ। মনে হচ্ছিল এই যে এতদিনের অপেক্ষা যন্ত্রণা সব এক নিমিষে মিটিয়ে দেবে ভালোবাসার সিলমোহরে জড়ানো এক টুকরো এই কাগজটা। অথচ যখন খামটা সে খুলল, ছোট্ট করে লেখা 2টো লাইন এক ঝটকায় ওকে বাস্তবের মাটিতে টেনে নামিয়েছিল। লাইন দুটো ছিল কিছুটা এমন: এভাবে পাগল পাড়া হয়ে আমাকে আর খুঁজো না উপমা, এ সম্পর্ক আর চালিয়ে নেওয়ার নয়। এতটুকু লেখায় কেন চালিয়ে নেওয়ার নয়, ঠিক কোন কারণে রৌনকের নিরুদ্দেশ হয়ে যাওয়া, কিচ্ছু বুঝে উঠতে পারেনি উপমা। এরপর রোজ গেছে ও রৌনকের খোঁজে। ওর ভেতরে ঘূর্ণির মতো উত্থিত প্রশ্নগুলো খুব করে ওকে যন্ত্রণা দিয়েছে উত্তর পাওয়ার আশায়। কিন্তু কে দেবে এই উত্তর? যার দেওয়ার কথা সেই না জানে কোথায় স্বেচ্ছা নির্বাসন নিয়েছে। এভাবে বারে বারের চেষ্টায় খালি হাতে ফেরা উপমাকে একসময় নিস্তব্ধ হতে রীতিমতো বাধ্য করেছে। না, ও হাল ছেড়ে দেয়নি, তবে চেষ্টায় কিছুটা পরিবর্তন নিয়ে এসেছে। একটা চিঠি ও এবার নিজেও রৌনকের জন্য লিখেছে। ডাক বাক্স অবশ্য পোস্ট করে দেয়নি, দেবেও না। এবারে চিঠি সে দেবে মিজান ভাইয়ের হাতে। উপমা জানে মিজান ভাই যতই অস্বীকার করুক, সে ঠিক জানে রৌনকের নিরুদ্দেশ হওয়ার আদ্যপান্ত। সে নিশ্চয়ই সতর্ক করেছে বন্ধুকে যেন উপমাকে কিছু না জানায়। সমস্যা নেই, উপমা আর অস্থির হবে না। এমনি করে ধৈর্য ধরতে সে শিখে গেছে। এবার বরং রৌনককে ধৈর্য হারা হতে হবে। সেও দেখতে চায় মানুষটা ঠিক কতখানি হৃদয়হীন। পুরনো কথা স্মরণে এলে কঠোর চোখ দুটোতে না চাইতেও কিছুটা আবেগ ছলকে উঠল। ঠোঁট কামড়ে নিজেকে সামলে উপমা স্বগতোক্তি করলো, আমি একটু কাঁদবো না, আর আমি আপনার জন্য এক ফোঁটাও না। ভালোবাসার পরীক্ষা আমার যতখানি ততখানি তো আপনারও। দেখি না কতদিন এভাবে পালিয়ে পালিয়ে থাকতে পারেন আমার থেকে। মাঝপথে এসে হাত যদি ছেড়েই দেবেন তাহলে ধরেছিলেন কেন? উত্তরটা না পাওয়া অবধি আমি যে আপনাকে মুক্তি দিব না রৌনক। পৃথিবীর যে সীমানাতেই থাকুন, একদিন না একদিন আমার মুখোমুখি আপনাকে হতেই হবে। আই সোয়ার টু গড, আপনাকে আমার কাছে ফিরতেই হবে, আর সেদিনটা বেশি দূরে নেই। তুমি বরং পালিয়ে যাও আনন্দী। সকালবেলার মামের উপটান অত্যাচার থামার পর দ্রুত হাতে ফ্রেশ হয়ে উপমা তৈরি হচ্ছিল কলেজে যাবে বলে। বিয়ের পূর্ব পর্যন্ত আজই তার কলেজের শেষ দিন। এরপর সে পড়াশোনা কতটা করতে পারবে জানা নেই। তাই তো মন ভরে বন্ধু বান্ধবগুলোর সাথে সময় কাটাতে তর্স হয়েছে না। আজ একটু আগে ভাগে উপস্থিত হবে বলেই তার এই তাড়াহুড়ো। তোর মধ্যে অনাহুত কথাটা চৌকাঠের ওপার থেকে ভেসে এলে ব্যস্ত হাত দুটো একা একাই নিজের গতি থামাতে বাধ্য হলো।
অপাঙ্গে চৌকাঠে একবার দৃষ্টি বুলিয়ে দ্রুত স্বাভাবিক গতিতে ফিরে এলো উপমা। একটা একটা করে প্রয়োজনের সবকিছু ব্যাগে তুলে নিয়ে তারপর ইউনিফর্ম ঠিক করলো। শেষে ড্রেসিং টেবিলের সামনে বসে ভারী যত্ন নিয়ে চুলে চিরুনি চালিয়ে প্রশ্ন করলো, কার সাথে? উপমার প্রশ্নের ধরনে যেমন বিস্মিত হলো আসমা, তেমনই বিরক্ত বোধ করলো। ঘরের ভেতরে এসে বলল, তুমি জানো আমি কার কথা বলছি? আমি জানি না ভাবি। শান্তভাবে চাইলো উপমা আসমার চোখে। শুনে আসমা বেশ অস্থির চিত্তেই বলল, এটা হেয়ালি করার সময় না আনন্দি। আমি তো হেয়ালি করছি না ভাবি। কার সাথে পালিয়ে যাব আমি? কেন যাব? সে তো কবেই আমার হাত ছেড়ে দিয়ে নিজেই চলে গেছে। আমার আর যাওয়ার জায়গা রেখে যায়নি। কিন্তু এসব বিষয়ে কথা বলতে ভালো লাগে না ভাবি। প্লিজ, যা হচ্ছে মেনে নিয়েছি তো আমি। তবুও মেনে নাও, তোমার বরং খুশি হওয়ার কথা। যতই হোক, আমার এই স্টেপটা কতখানি সাহায্য করছে সেজো ভাইকে ছাড়িয়ে নিতে। যাক, এতদিন এ বাড়ির অন্ন খাওয়ার পর কিছুটা ঋণ ফিরিয়ে দেওয়ার সুযোগ হলো। মুচকি হেসে চিরুনিটা রেখে ব্যাগ নিয়ে প্রস্তুত হয়ে গেল উপমা কলেজে যাওয়ার জন্য। ভেতরে ভেতরে আসমা অস্থিরতায় ফেটে পড়লো তাকে বোঝানোর জন্য, কিন্তু উপমা আর দাঁড়ালো না। সে তো শক্ত হয়ে গেছে এখন। ভেতরে কি চলছে কাউকে জানতে দিতে চায় না, কাউকেই না। ওদিকে শূন্য চোখে উপমাকে বেরিয়ে যেতে দেখে রাগে ফেটে পড়লো আসমা। মেয়েটা কেন বুঝতে চাইছে না শৌকত ওর পরিবার কেউ সঠিক নয় উপমার জন্য? ওকে বুঝতে পারছে না বিয়েতে রাজি হওয়া ওর জন্য একটা সুইসাইডাল স্টেপ ছাড়া আর কিছুই না। এতদিন নিষ্পৃহ থাকার পর হুট করে আসমার মন গোপনে পুনরায় মায়া মমতার আনাগোনার কারণ আসমা নিজেও ঠিক আন্দাজ করতে পারছে না। হয়তো নারী সত্তা ওকে নিজের সাথে ঘটে যাওয়া দুঃসহ রাতটার কথা স্মরণ করাচ্ছে। সেটাই হয়তো ওকে সতর্ক করে দিচ্ছে চোখের সামনে পশুটার খাঁচায় আর কাউকে না পাঠাতে। প্রতিশোধ আরো কত উপায় হতে পারে, কিন্তু নিজে একদিন যে নিগুড়ো আধারে তলিয়ে গিয়েছিল, চোখের সামনে সেই একই চূড়াবালিতে অন্য কাউকে লাফিয়ে পড়তে দেখা কি অন্যায়ের পর্যায়ে পড়ে যায় না? উফ, কি করে সে আটকাবে এই জিদ্দি মেয়েকে? বহুদিন পর আত্মতুষ্টিতে আনিস শেখ আজ বাড়িতে ছোটখাটো পার্টি মতো রেখেছে। নতুন কিছু নয়, বরাবর যা হতো এবারও ঠিক সেভাবে অ্যারেঞ্জ করা হবে। ছেলেমেয়েরা যদিও আবদার করেছিল রঙিন পানীয়ের সাথে মনোরঞ্জনের জন্য যেন কোনো রঙ্গবতীকেও রাখা হয়, তবে আনিস সেসবে রাগ করেনি। ওসবের উপর আগ্রহ বরাবরই তার কম। হাতে নাগালে এলে তবে ছুঁয়ে দেখার চেষ্টা করে, নইলে না। এছাড়াও মন্ত্রী সাহেব উপস্থিত নেই। তার অনুপস্থিতিতে অন্যদের মনোরঞ্জনের ব্যবস্থা করা নিমক হারামের পর্যায়ে পৌঁছে যায়। আনিস আর যাই হোক, নিমক হারাম তো নয়। হাতের ইশারায় এক অনুচরকে ডেকে চোর ধরিয়ে নিয়ে গ্রামে ফোনে একটা গান ছাড়ার নির্দেশ দেয় আনিস। শ্লেষাত্মক হাসিতে ঠোঁট প্রসারিত হলে ভাবে শেষ পর্যন্ত তার পরিকল্পনা সফল হওয়ার পথে। একটু হ্যাপা পোহাতে হয়েছিল অবশ্য। বসকে ছেলের বিয়ের ব্যাপারে রাজি করানো মোটেও সহজ ছিল না। যা রেগেছিলেন তিনি, তখনই লুক লাগিয়ে অতনুকে মেরে দেন এমন অবস্থা। হানিসি তো আটকালো তাকে। ভাগ্যিস রৌনকের অজুহাতে মেয়েটার খোঁজ খবর নেওয়া হয়েছিল। আনিস যখন জানতে পারলো রৌনকের প্রেমিকা আর অন্য কেউ নয়, বরং অতনুর বোন উপমা, অবাক হয়েছিল ভারী। ছেলেটার অ্যালাম আছে। সিংহের গুহায় ঢুকে শিকার করতে গিয়েছিল সে। শুরুতে তো রৌনকের পরিবর্তনগুলো ঠিক মানতে পারছিল না আনিস। ওর প্রেমিকাকে গোপনে সরিয়ে দেবার বন্দোবস্ত হয়ে গিয়েছিল, কিন্তু এরপরে মেয়েটার পরিচয় জানার পর সে কিছুটা দ্বন্দ্বে পড়ে গেল। সন্দেহ লাগলো রৌনক প্রতিশোধ স্পৃহা থেকে প্রেমের নাটকে জড়িয়ে পড়ল না তো। সন্দেহের জায়গাটা যদিও স্পষ্ট করা সম্ভব হলো না নানাবিধ ঝামেলায়, তবে নিজে থেকে এখন যখন পথের কাটা সরে যাওয়ার সুযোগ এলো, সুযোগটাকে আর হেলায় হারানো ঠিক মনে হলো না আনিসের। বসের সামনে কষ্ট করে শুধু উপমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরতে হলো তাকে। এতেই বস রাজি হতে বাধ্য হবে নাই বা কেন? উপযুক্ত লোকের অভাবে কত বছর থেকে খুলনা সীমান্তে তাদের স্টেট ব্যবসা বন্ধ হয়ে পড়ে আছে। একবার এটা চালু করা সম্ভব হলে তাদের আর কেউ আটকাতে পারবে না। 64 জেলায় তখন শুধু তাদেরই রাজত্ব।
আনিস জানে তো সবকিছুকে ছাপিয়ে রাজত্বের লোভ বসের কাছে সবচেয়ে বেশি। আর উপমার সাথে শৌকতের বিয়েটা হলে এই বিষয়টা যে সমাধান হয়ে যাবে বলার অপেক্ষা রাখে না, হতে বাধ্য। উপমার বাবা নিজে দাঁড়িয়ে থেকে তাদের সমস্যার সমাধান করে দেবে আনিসের বিশ্বাস। যদি লোকটা বিশেষ সুবিধার নয় বলে সে খোঁজ পেয়েছে, তবে মন্ত্রীর সম্বন্ধী হয়ে গেলে সেও সোজা হয়ে যাবে নিশ্চিত। উপরে উপরে রাজি হলেও মন থেকে কতটা মেনে নিয়েছেন মন্ত্রী সাহেব তা নিয়ে আনিসের কিছুটা দ্বিধা আছে। অবশ্য তার কি, প্রয়োজনে সম্পর্ক জুড়েছেন, প্রয়োজন ফুরালে ভেঙে দিবেন। এসব একান্ত তাদের বাপ ছেলের ব্যক্তিগত ব্যাপার। আনিসের শুধু প্রয়োজন ছিল মেয়েটাকে রনকের জীবন থেকে সরিয়ে রনককে নিজের হস্তগত করা। তার সে 16 আনায় করতে পেরেছে, তারপর কোনো কিছুতে হস্তক্ষেপ করার প্রয়োজন তার নেই। এখন শুধু রনককে নিয়ে ঢাকার পথে পাড়ি দেয়া বাকি। একবার ওকে নিজের খাঁচায় বন্দি করতে পারলে আর কখনো খাঁচা ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগ দেবে না আনিস। যত উপায় ওকে জালে আবদ্ধ করা যায় সবটাই সে করবে। এই পর্যায়ে সে রনককে হাতছাড়া করা তার পক্ষে অসম্ভব। আজকাল তুই বড্ড অবুঝ হয়ে উঠেছিস, বুঝতে পারছিস না? এ হলো নেশা, শুধু নেশা। সর্বনাশা মারিজুয়ানার মতো নেশাই বুধ। 22টা শ্রাবণেও না মরে বেঁচে থাকা, বিরহী হৃদয়ের ক্লান্তি, যদি একটা শান্তির ঘুম, আজও অসমাপ্ত একটা ছবি। পাতাবিহীন গাছে লাল পলাশ, নগ্ন প্রেম দাঁড়িয়ে আছে একটাই। ক্যানভাসের পিছনে উকিমারা আকাশটা যেন জীবনের ডাকে উঠে যাওয়া মানুষটার একটা পোড়ানো হৃদয়। আর আমি সিগারেটের ছায়ের মতো বসে আছি সেই পোড়া অবয়ব নিয়ে, দমকা হাওয়ায় ঝরে পড়ার অপেক্ষায়। রনকের ড্রিঙ্কসের নেশাটা ইদানিং বেড়েছে। দিনের অর্ধেকটা সময় সে মদ্যপান করে কাটায়, তবু নেশা তাকে পুরোটা আঁকড়ে ধরতে পারে না। অতিরিক্ত মদ্যপান যেন তাকে অপ্রতিরোধ্য করে দিয়েছে। মদ পান করে বলে আপাতত বাড়ি ফেরা বন্ধ। বাড়ির লোক জানতে পারলে অযথা ঝামেলা। কোনো প্রয়োজন আছে? তাই তো একটা জুনিয়র ছেলের ম্যাচে আপাতত থাকছে সে। ছেলেটার নাম এহসান, খুব ভালো ছেলে, ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। ভালো ছাত্র হওয়ায় শিক্ষক সমাজে বেশ চর্চা চলে ওর। অথচ একসময় অনার্সে পড়তে পারবে কিনা তারই কোনো নিশ্চয়তা ছিল না। রনকের উপর ওর অনেক ঋণ। ভাই যদি সেদিন তার হয়ে দুঃসময় পাশে এসে না দাঁড়াতো, তাহলে আজ খড়কুটোর মতো কোথায় যে ভেসে যেতে হতো ওকে। রনককে চেনা সেই তখনই। কারমাইকেলে ভর্তি নিয়ে কিছু ঝামেলা হওয়ায় প্রথম তার শরণাপন্ন হতে হয়। সে যে রনক ওর মাথায় স্নেহের হাতটা রাখলো, এরপর আর কখনো এহসানকে অভিভাবকহীন কাটাতে হয়নি অপরিচিত শহরটাতে। এই যে এহসানের উত্তর ভালো ফলাফল, তার জন্য খাটুনি, সব সে রনক ভাইকে মনে রেখেই করে, ভাইয়ের জন্য করে। এহসান জানে সে যদি ভালো কোনো পর্যায়ে কখনো পৌঁছাতে পারে, ভাইয়ের চাইতে খুশি আর কেউ হবে না। ভাইও তো এটাই চাই। বলতে গেলে এই কথাটা স্মরণ করে সে নতুন উদ্যম পায়। অথচ আজ তার প্রিয় ভাইটার একই ভঙ্গুর দশা। যতখানি অবাক এহসান, তার চেয়ে বেশি আহত। না, নেশা পানি করে হাঙ্গামা করার লোক রনক নয়। এহসানের শুধু মন খারাপ হয় ভাইয়ের জন্য। সুন্দর একটা জীবন ফেলে মানুষটা কিভাবে ধীরে ধীরে আধার বেছে নিচ্ছে। খাওয়া দাওয়ার অনিয়ম, পরিপাট্যতার বালাই তো নেই। চেহারা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। আগে মাস্তান উপাধিটা তার সৌম্য চেহারায় দেখলে যেমন হাওয়ায় উড়িয়ে দেওয়া যেত, এখন তার যাচ্ছে না। বরং পিস্তল হাতে রনককে দেখলে সত্যি সত্যি মাস্তান বলে মনে হয় এখন। ছেলেটা ভয় ওকে বারণ করতে পারে না। তবে ও সিদ্ধান্ত নিয়েছে মিজান ভাইকে দুর্গতির কথা জানাবে। যদিও রনক ভাইয়ের করা নির্দেশ ছিল, ম্যাচে শিফট হওয়ার দিন চোখ পাকিয়ে সতর্ক করে দিয়েছিলেন যেন অন্য কেউ তার এই ম্যাচে থাকার খবর না জানতে পারে। বাধ্যগতভাবে এহসান সেদিন মাথা এলিয়ে সম্মতি দিয়েছিল ঠিক, কিন্তু আজ আর সতর্কবাণী মানতে ইচ্ছে করছে না। নিজেকে বরং অপরাধী লাগছে। বলে কয়ে সে ফেরাতে পারবে না ঠিক, কিন্তু চেষ্টা তো করাই যায়। কলেজে তার পরীক্ষা চলছে। পরীক্ষার সময়গুলিতে বই ছাড়া অন্যদিকে তাকানোর সময় অবধি পায় না। কিন্তু আজ বই ফেলে সে রাখতে বসেছে একমাত্র ভাইয়ের জন্য। ওদিকে রনক, সে দিব্যি নেশা পানি করে ঘুম। রান্নার ফাঁকে ঘরের ভেতর একবার উকি দিলে এহসান অস্পষ্ট স্বর শুনতে পেল। বুঝতে পারলো ঘুমের ঘুরেই হয়তো বিড়বিড় করছে ভাই। ছোট শ্বাস বেরিয়ে এলো তার অন্তরের গোপন থেকে। চটপটে হাতে সে রান্না শেষ করায় মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করলো এবার।
পরিকল্পনা মাফিক ক্লাবের দিকে উপমা গেল কলেজ শেষ করে। অন্যান্য দিনের চাইতে আজ যেন সে বেশি খুশি। অকারণে হাসছে, পথে পরিচিত কাউকে দেখলে কথা বলছে, এই পথের ধারে দূর্বা পেলে মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে, নতুবা ভৃঙ্গরাজ ছেড়ে কানের পাশে গুজে নিচ্ছে। আজ আকস্মাতে অদ্ভুতভাবে সে যেন সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে। এটা কি তবে পরাধীনতার শিকল পরায় ঠিক পূর্ব মুহূর্তের স্বেচ্ছাধীন উদযাপন? উপমার আবেগে মন সংগোপনে প্রত্যাশা করেছিল ক্লাব চত্বরে পা রাখলে আজ বহুদিন পর তার দৃষ্টিগোচর হবে চেরোচেনা সেই জলপাই রঙা হুন্ডাটার। হুট করে এতদিন বাদে হৃদয়হীন মানুষের উপস্থিতি তার হৃদস্পন্দন খুব করে বাড়িয়ে দেবে। অভিমানে চোখের পাতা হবে ভারী। গোপনে ঝড় সামলে অভিমানিনী পায়ে পায়ে এগিয়ে যাবে ঘুনে খাওয়া চৌকাঠের সীমানায়। একবার রেখেছে কি রাখেনি, তৎক্ষণাৎ তার ছায়াকে অধিকার করে নেবে সেই পাষাণ হৃদয়ের ব্যক্তিটা। তার বজ্র কঠিন আলিঙ্গনে বাধা পড়ে উপমার কি এক ফোঁটা শক্তি হবে নিজের অভিমান প্রকাশ করার? কেন এই যাতনা সইতে হলো তার জবাব নেওয়ার? মিছে মিছে ভাবনার সকল দীর্ঘ হলো না। কি দরকার যা সত্যি নয় তা ভেবে মনের উপর চাপ সৃষ্টি করার? আশাভঙ্গে বিরস বদনে অনতি বিলম্বে উপমা উপস্থিত হলো ক্লাব ঘরে। বলা বাহুল্য, রৌনকের অনুপস্থিতিতে পার্টির গুরুত্বপূর্ণ কাজগুলো সব বোঝা হয়ে উঠেছে মিজানের মাথায়। একে তো আর সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে সে, তার উপর এসব। স্বস্তিতে শ্বাস ফেলার অবকাশটুকু নেই বেচারার। এই দুঃসময়ে রৌনকের এমন বালক সুলভ আচরণগুলো সত্যি মানায়? না মিজান বলতে পারছে আর না সইতে পারছে। বলবে কি করে? বলার মানুষটা কোথায় আত্মগোপনে চলে গেছে সে জানে। তাকে তো জানানোরও প্রয়োজন মনে করেনি। টেনশন না দিলে এই ছেলের শান্তি হয়? ব্যস্ত আছেন মিজান ভাই? হিসেবপত্রের খাতা থেকে মুখ তুলে অপ্রত্যাশিত মুখটা দৃষ্টিগোচর হওয়ায় চমকে উঠে দাঁড়াতে বাধ্য হলো মিজান। কৃত্রিম হেসে বলল, না না, এসো, এতদিন পর। জবাবে উপমা হাসলো, কিছু বলল না। ধীর পায়ে হেঁটে যেতে যেতে উপলব্ধি করলো মিজান ছাড়াও যতগুলি ছেলে উপস্থিত ছিল এই ঘরে তারা সবাই উপমার আগমনে বিস্মিত হয়েছে। অথচ কয়েকদিন আগেও তাদের বিস্ময়াবিভূত দৃষ্টি থাকতো দুষ্টুমিতে ভরা। সত্যি সময় কিভাবে পাল্টে যায়। কিছুটা বিব্রত হলেও বাইরে প্রকাশ করলো না উপমা, বরং ব্যাগ থেকে খামটা বের করে মিজানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার বন্ধুর হাতে পৌঁছে দেবেন মিজান ভাই। বলবেন আমার তরফ থেকে এটাই তার জন্য শেষ চিঠি। এরপর থেকে উপমা আর কখনো কোনোদিন তাকে চিঠি লিখবে না, শত অনুরোধেও না। স্বভাববশত হাত বাড়িয়ে খামটা নিয়ে নিলেও তৎক্ষণাৎ মিজানের কণ্ঠে কোনো কথা জোগালো না। অথচ তার অস্থির সত্তা খুব করে বলতে চাইল, রৌনকের এভাবে পাল্টে যাওয়ার কারণটা তো শুনে যাও উপমা। পাগলটা তোমার ভালো ভেবে তোমাকে সরিয়ে দিয়ে কত বড় ভুল করছে সে গল্পের কিছুটা শুনে যাও। কিশোর একটা বাঁধনি মিজানের অস্থির সত্তাকে আটকে রেখে অন্তরালের কথাগুলো প্রকাশের সুযোগ দিল না। সরল মনা মিষ্টি মেয়েটার জন্য তার ভারী কষ্ট হলো। সত্যি রৌনক অন্যায় করছে মেয়েটার সাথে, যেন কখনো ভাঙতে না হয় সে আশায় দূরে গিয়ে নিজেই বরং ভেঙে দিচ্ছে ওকে। কেন করছে রৌনক এমনটা? খোলাসা করেও তো বলছেও না। উপমার প্রস্থানের পর কোনোভাবেই আর কাজে মন বসানো সম্ভব হলো না মিজানের পক্ষে। খাতাপত্র নেড়েচেড়ে একসময় হাল ছেড়ে দিয়ে সে সিদ্ধান্ত নিল রৌনককে খুঁজে বার করবে। ধারণা থেকে শুরুতে কল করলো রৌনকের বাড়িতে, কিন্তু হাসনা রিসিভ করে জানালো পুনরায় বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছে রৌনক। আব্বা ভীষণ দুশ্চিন্তা করছেন ওকে নিয়ে। মিজানের সাথে দেখা হলে সে যেন দ্রুত বাড়ি ফিরতে বলে রৌনককে। হাসনার কথা শুনে অবাক হলো না মিজান, শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। তারপর ক্লাবের সব ছেলেপুলেদের একত্র করা হলো। কথাবার্তা বলে জানা গেল কেউই এই সপ্তাহটায় রৌনককে তেমন দেখেনি। মায়ের মৃত্যুর মতো এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তাই ভেবেছে ভাই হয়তো বাড়িতেই থাকছে আপাতত। কিন্তু বাড়িতেও সে নেই শোনার পর সবার একটু খটকা লাগলো। আলোচনা করে কোনো সিদ্ধান্তে আসবে সেটাই আর সময় ব্যয় করতে হলো না। পরীক্ষার শেষে দুটো টিউশন করে আহসান নিজে থেকে এলো রৌনকের খোঁজ নিয়ে। মিজান চতুর ছেলে, ওকে দেখে ধারণা করতে পারলো নির্ঘাত ছেলেটা রৌনক সম্পর্কে কিছু জানে। মিজানের ধারণা মিথ্যে হলো না। আহসানের মুখে রৌনকের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পেরে সবাই ভীষণ ভীষণ অবাক হলো।
পারলে তখনই ছুটে যায় ওর কাছে। মিজান ওদের ইমোশনটা বুঝতে পারলো, কিন্তু ওর মনে হলো রৌনকের যা কন্ডিশন, তাতে করে এতগুলো মানুষ একসাথে ভিড় জমানো ঠিক হবে না। তাই তো সকলকে শান্ত করে ওই এহসানকে নিয়ে বেরিয়ে গেল ম্যাসের উদ্দেশ্যে। ওরা যখন পৌঁছেছে ম্যাসে, তখনও রৌনক জ্ঞানহীনের মতো ঘুম। ঘরের দরজা হাত করে খোলা, বিছানা এলোমেলো ভাবে রৌনককে ঘুমোতে দেখে মিজান যতটা না বিস্মিত, তার চেয়ে বেশি বিস্মিত করলো তাকে ওর সাইডে পুরো মেঝে জুড়ে ছড়িয়ে থাকা ছোট বড় অসংখ্য কাচের মদের বোতল। ঘর ভরে গেছে সেগুলোর উৎকট গন্ধে। হতাশ চোখে একবার এহসানের দিকে তাকে বোতল মারিয়ে মিজান বিছানার কাছে এসে দাঁড়ালো। সেখানে রৌনক শুয়ে। খুব ক্ষীণ স্বরে বার দুয়েক ডাকলো সে বন্ধুকে। রুনু, এই রুনু। গভীর ঘুমে মগ্ন রৌনকের কানে কতটুকু ডাক গেল কে জানে। জাগলো না সে, এক ফুটার নড়ল না অবধি। মিজান এবারে ওর বাহুতে মৃদু চাপে জাগানোর চেষ্টা করলো। গায়ে হাত দিয়ে বুঝতে পারলো ও আসলে জ্ঞানহীনের মতো ঘুমাচ্ছে না, বরং সত্যি সত্যি ওর জ্ঞান নেই। গায়ে দিকে জ্বরে পুড়ে যাচ্ছে। বন্ধুর শরীরের উত্তাপ টের পেয়ে আতঙ্ক ছলকে উঠল মিজানের চোখে। দ্রুত হাতে রৌনকের শক্ত সামর্থ্য চড়া ছাতি জাপটে ওকে তুলতে তুলতে এহসানকে নির্দেশ দিল একটা ভ্যানের ব্যবস্থা করতে। ভাগ্যিস ওর ম্যাচটা সড়কের পাশেই, তাই তো বেরিয়ে ভ্যান পেয়ে গেল একটা। দ্রুত হাতে এবার কয়েকজন ছেলের সাহায্যে রৌনককে ভ্যানে তুলে নিয়ে ওরা রওনা হয়ে গেল সরকারি হাসপাতালের দিকে। দীর্ঘ ৪৫ মিনিট যাবৎ ক্লান্তিহীন ডক্টর শৌকতের চেম্বারে বসে আছে মিজান। চেকআপের পর কতগুলো টেস্ট দিয়েছিলেন ডাক্তার সাহেব। রিপোর্ট এলো সন্ধ্যায়। সেগুলো নিয়ে চেম্বারে আসা। গভীর মনোযোগ দিয়ে ডাক্তার সাহেব মূলত ওই রিপোর্টগুলোই দেখছেন। ভেতরে ভেতরে বেশ অস্থিরতা বোধ করছে মিজান, রিপোর্টে খারাপ কিছু এসেছে কি না জানার জন্য, কিন্তু জিজ্ঞেস করতে পারছে না। যদি সত্যি খারাপ কিছু শুনতে হয়। অ্যালকোহল, স্মার্ট শোনায় শব্দটা, তাই না মিজান সাহেব? রিপোর্ট রেখে মৃদু হেসে মিজানের দিকে তাকালো শৌকত। চোখেতে মিজান উত্তর দিতে পারল না। শৌকতেই পুনরায় বলল, অনেকের কাছে বোধ হয় সমস্যা সমাধানের সহজ উপায় বলেও মনে হয় অ্যালকোহলকে, তাই তো পরিমাপ না বুঝে ইচ্ছে মতো ইনহেল করেন। কিন্তু আপনারা কি জানেন অ্যালকোহল নেওয়ারও একটা নির্দিষ্ট পরিমাণ মাত্রা থাকা উচিত? এবার যেন কথাগুলো কিছুটা বোধগম্য হয় মিজানের। থমথমে মুখে সে মাথা নত করে ফেলে। ওদেরকে শৌকতের কণ্ঠ মেঘমন্দ। আপনারা কি জানেন প্রতি ডেসিলিটার ব্লাডে 100 মিলিমিটার অ্যালকোহলই কতটা ক্ষতিকর? রৌনক সাহেব সেখানে কতগুলো সেবন করেছেন সে পরিমাপ নিশ্চয়ই তার নিজেরই জানা নেই, জানা থাকার কথাও নয়। একটু থেমে পুনরায় শৌকত বলল, তিনি অলরেডি সাইকোমোটর ডিপ্রেশনে ভুগছিলেন, তার পুরো শরীরে নার্ভগুলো ডিস্টার্বেড হয়ে গেছে। মিজান বুঝলো না পুরোটা, তবু আশঙ্কায় ডেকে উঠল তার ভেতর। শুকনো গলায় বলবার চেষ্টা করলো, ডাক্তার সাহেব, ওর কোনো ক্ষতি? অলরেডি একজন ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আক্রান্ত রোগীর নতুন কোন ক্ষতির প্রত্যাশা করছেন? নিজের শরীরের সাথে তো অমানবিক নির্যাতন করেছেনই, মানসিক দিক দিয়েও তিনি আনস্টেবল হয়ে পড়ছে ধীরে ধীরে। আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না ডাক্তার সাহেব। মিজানের কণ্ঠে অপরাধ বোধ স্পষ্ট। স্বাভাবিক, ডিপ্রেসড রোগীরা নিজেরাই বুঝতে পারে না রোগটা তাদের কতটা এফেক্ট করে ফেলেছে। যাকে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তিনি এখনও এই সেভিয়ার বেরোতে পারবেন যদি নিজের প্রতি যত্নশীল হন। চেঞ্জেস খুব দরকার, বুঝলেন? আজ থেকে ওনার জন্য ড্রিঙ্কস, স্মোক সব নিষিদ্ধ। আই রিপিট, নিষিদ্ধ। প্রয়োজন হলে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠাবেন। যদি সেটা না করতে চান তাহলে ওনাকে একটা সুস্থ পরিবেশে রাখার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতিতেই ওনাকে একা ছাড়বেন না। আর কোনো ওষুধ? আমি লিখে দিচ্ছি কিছু ওষুধ, নিয়ম মেনে খাওয়াতে হবে। সাথে একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেকমেন্ড করছি। অবশ্যই কাউন্সিলিংয়ের জন্য যাবেন, বুঝতে পেরেছেন? বাধ্যের মতো হ্যাঁ সূচক মাথা দোলালো মিজান। ডাক্তার সাহেব কঠিন কঠিন যে শব্দগুলি বললেন, এমন রোগের অস্তিত্ব পৃথিবীতে আছে মিজান জানেই না। জানবেই বা কি করে? ছোটবেলা থেকে তো তাদের শেখানো হয় পুরুষ মানুষের রোগ বালাই বলতে কিছু হয় না। শত যন্ত্রণায়ও পুরুষদের ভেঙে পড়তে নেই। পুরুষ মানেই কেবল বলিষ্ঠতা, ইস্পাতের ন্যায় কাঠিন্য। অথচ এই কাঠিন্যের ভেতরে রক্ত মাংসের নরম একটা হৃদযন্ত্র আছে, এটা স্বয়ং তাদেরই ভুলে যেতে হয়। আর 5টা শিশুর মতো রৌনক একটা স্বাভাবিক শৈশব পায়নি। অনেক কম বয়স থেকেই সমাজের একটা
অসুস্থ রাস্তায় তার যাতায়াত। এই পথে আসতে হলে যতটা নির্দয় হতে হয়, রনক তার চেয়ে কয়েকগুণ বেশি নির্দয় বলেই নিজেকে স্বীকার করে নিয়েছে। ওর ধারণা কোনো দুর্বলতা বোধ হয় ওকে ছুঁতে পারবে না, কিন্তু ওর ধারণা কতখানি ভুল ছিল আজকের পরিস্থিতিতে এসে কি ও উপলব্ধি করতে পারছে? হয়তো পারছে, তবুও স্বীকার করবে না। রনক আসলে এমনই। তবে মিজান এখন থেকে সতর্ক হয়ে যাবে। অনেক হয়েছে ওর একগুঁয়েমি, আর মিথ্যা অভিনয় নয়। সত্যি সত্যি ভালো থাকা শিখতে হবে ওকে, শিখতেই হবে। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে আর শরীরের তাপমাত্রা কিছুটা তারতম্য দেখা দিলে ওকে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হয়ে গেল মিজান। এবার আর বাড়ির লোকদের কাছে কিছু লুকানো সমীচীন মনে হলো না ওর। রনকের অসুস্থতা থেকে শুরু করে ওর অনিয়ন্ত্রিত জীবনযাত্রার সবটা একে একে খুলে বলল সবাইকে, সাথে সতর্ক করে দিলে ওর সামনে আর ভেঙে পড়া চলবে না, সবাইকে দৃঢ় থাকতে হবে। ও হয়তো কখনো নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে চাইবে না, তবে জোর করে ওর সঙ্গে থেকে অসুস্থতাটাকে বাইরে বের করে আনতে হবে। চিরকালের তরে যেন সেটাকে বিদায় করে দেয়া যায়। এত কিছুর মাঝে মিজানের আর স্মরণে রইল না অপ্রত্যাশিত একটা চিঠির খাম এসেছিল আজ দুপুরে তার ডাকে। একটা নিঃসহায় মেয়ের শেষ আশা নিয়ে চিঠি লিখেছিল তার প্রিয়তমের কাছে, যেটা পৌঁছে দেওয়ার দায়িত্ব পুরোটা বর্তেছিল মিজানেরই কাঁধে। দুঃখজনকভাবে তাকে দেওয়ার কথা হয়তো রাখতে পারল না মিজান। ওর অজান্তে বুক পকেট থেকে আমানতটা কোথায় হারিয়ে গেল ও জানতেও পারল না। আচ্ছা, তবে এমনি করে কি ফুরিয়ে যাওয়ার কথা ছিল চিঠি দেয়া নেয়ার গল্পটা? করুণা করে হলেও চিঠি দিও প্রিয়তমা, ভুল করে হলেও বলো ভালোবাসি। ব্যাকুল প্রেমিকের কাতর আবেদনের বিপরীতে আর কখনো তবে একটা চিঠি ভেসে আসবে না প্রেম খামে? দীর্ঘ 7.5 মাসের অবরুদ্ধ জীবন কাটানোর পর শেষ পর্যন্ত খোলা হাওয়ায় প্রশান্তির শ্বাস নিতে পারছে অতনু। জামিনটা গতকালই হয়ে গিয়েছে ওর, নির্ঝঞ্ঝাট। এখন তো মনে হচ্ছে ইচ্ছে করে এতদিন জামিন ঝুলিয়ে রেখে প্রতিশোধ নিচ্ছিল নিজাম চৌধুরী। একেবারে বিষধর সাপ যেন লোকটা। ল্যাজে পা রাখলেই হয়েছে, সুযোগ বুঝে ফিরতে ছুবল দিয়েই ছাড়বে। অতনু কি কম যায়? ওকে উপযুক্ত শিক্ষা দেবে বলে কবে থেকে প্রস্তুত। এক্সিকিউট করতে একটু দেরি হয়ে যাচ্ছিল ঠিক, কিন্তু এবার আর সেই বোকামিগুলো ও করবে না। অতনু জানে শেষকালে এসে একমাত্র পুত্রের উপর নিজামের বেশ টান হয়েছে, চোখে হারাতে শুরু করেছে ছেলেকে। তাই তো ছেলের ফিউচার আর একটু সিকিউর করবে বলে স্বীয় ক্ষমতার চেয়ারটা হাসতে হাসতে ছেড়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। ওর প্রতিজ্ঞা পূরণ বার করে দেবে অতনু। প্রাণের অংশ হয়েছে না ছেলে, ওই প্রাণটাকে আগে কেড়ে নেবে নিজামের থেকে। বাপ হয়ে চোখের সামনে ছেলেকে যখন অসীমের পদযাত্রী হতে দেখবে, ছেলের লাশ যখন কাঁধে বয়ে ভূতলে রেখে আসতে হবে, তখন বুড়োটা বুঝবে অতনু হাওলাদারের সাথে প্রতিশোধ খেলার পরিণাম কি। রক্তের ঘ্রাণ কি মাদকতাপূর্ণ, শিকারের কাছে সবচেয়ে আকাঙ্ক্ষার বস্তু। কতদিন হয়ে গেল এই রক্ত তৃষ্ণায় কাতর অতনু, আর যে তর্স হয়েছে না। বর্ণহীন হাত দুটো রাঙাতে ওর সমস্ত সত্তা অধীর। সে কি এখনো বিছানা ছাড়লে না? ওদিকে কত আয়োজন বাকি পড়ে আছে, বড় ভাইজান একা হাতে সামলাতেই পারছেন না। এই যে শুনছো? কাছে থেকে দইতার ঋণঋণী প্রেমপূর্ণ কণ্ঠস্বর শুনে ভাবনা সকালে চট করে ইতি টেনে দিল আতনু। নিমিষে ওর পশু সত্তা বিলীন হয়ে পুরুষ সত্তা জাগ্রত হয়ে উঠল সগর্বে। বিছানার কাছাকাছি আসতেই আজ শোয়া হয়ে দুহাতে সরাসির মতো টেনে আসমাকে জড়িয়ে নিল বুকের মাঝে কামনায়। বলা বাহুল্য আকস্মাত আক্রমণে আসমা হতবিহ্বল। ওই যে সেদিনের সর্বনাশ রাতটা যে এসেছিল পৃথিবীর বুকে, সে রাতেও চলন্ত জিপে এমনি করে একজোড়া লৌহ ইস্পাত হাত টেনে নিয়েছিল ওকে পথের ধার থেকে। স্পর্শটা স্পষ্ট মনে আছে ওর। অথচ ঈদের ছুটিতে চাচার বাড়িতে বেড়াতে আসার আগে ও ধারণা করেনি চোখের পলকে জীবন পাল্টে দেওয়া কোনো ঘটনা ঘটতে চলেছে ওই সর্বনাশা শহরটাতে এসে। বরাবরই আসমা পরিবারের সবার আদরের। তার ভদ্রচিত আচরণ মুগ্ধ করবার মতন ব্যক্তিত্ব, পাশাপাশি যতখানি ধারালো তার সৌন্দর্য, ততখানি তীক্ষ্ণ তার মেধা। রূপে গুণে যেন সম্পূর্ণা সে ছোট্টবেলা থেকে বাবা মায়ের বড় শখ মেয়েকে ডাক্তার বানাবেন।
শখটা মূলত নিজেদের অপূর্ণ স্বপ্ন থেকে এসেছিল তাদের মধ্যে। কেউ দারিদ্রতার করাল গ্রাস, কেউ বা পারিবারিক গোলামের কাছে হেরে গিয়ে বেশি দূর লেখাপড়া করার সুযোগ পায়নি। তবু সমাজে চলার মতো যতখানি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল, সেই শিক্ষাটা তাদের স্বপ্ন দেখাতে শিখিয়েছিল। পিতা মাতা বরাবর নিজের অপূর্ণ স্বপ্নগুলো সন্তানের মাধ্যমে পূরণ হতে দেখতে চান। আসমার বাবা মাও ব্যতিক্রম ছিলেন না। ছোট্টবেলা থেকে আসমা বাবা মায়ের বাধ্য মেয়ে। বোঝার বয়সে একবার যখন তার কানে তুলে দেওয়া হয়েছিল বড় হয়ে ডাক্তার হতে হবে, সেই বয়স থেকে সত্যিকার অর্থে তার ধ্যান জ্ঞান হয়ে গিয়েছিল যে কোনো উপায়ে মেডিকেল পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতেই হবে। এবং হয়েছিল সে। রীতিমতো সেকেন্ড হাইয়েস্ট পেয়ে বাবা মা এবং ডিস্ট্রিক্টকে পুরো দেশবাসীর কাছে সমাদৃত করেছিল। সুযোগ পেয়েছিল সে ঢাকা মেডিকেল কলেজে লেখাপড়া করার। এমনিতেও পরিবারের বড় সন্তান বলে ওর কদর বেশি। মেডিকেলে চান্স পাওয়ার পর সেটা বাড়লো বই কমলো না। সবাই উন্মুখ হয়ে রইল ওর সাথে দেখা করতে, কথা বলতে। আত্মীয় স্বজনরা যেমন হয়। কিন্তু আসমার স্বপ্নালু চোখজোড়া তখন নতুন ক্লাস আইটেম ভাইভা করে ফুসরত পাচ্ছিল না। সে যে ভর্তি হয়ে ঢাকা গেল পড়াশোনার চাপে, দ্বিতীয় বর্ষ অবধি তার ঠিকমতো বাড়ি ফেরাও হলো না। লোকে ছড়াতে শুরু করলো ঢাকার হাওয়া লেগে মেয়ে পাল্টে গেছে, বাড়িতেও ফিরতে চায় না। আসমা বিস্মিত হলো। মেয়েদের চলার পথে এত বাধা বিরূপ মন্তব্য শোনার ওর অভ্যাস নেই ছোটবেলা থেকে। এত স্বাভাবিক একটা বিষয় নিয়ে প্রথমবার যখন এসব ফেস করতে হলো, বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারলো না আসমা। রীতিমতো মন্তব্য এড়াতে সেবার ঈদে জেদ করে সে বেড়াতে এলো চাচার বাড়ি এই রংপুরে। চাচার জানতো না রংপুর ওকে কোন উপায়ে আপ্যায়ন করতে ডালা হাতে অপেক্ষায় ছিল। ইচ্ছে ছিল ঈদটা এখান থেকে একবারে করে যাবে আসমা। কিন্তু ঘরের মেয়ে ঘরে না থাকলে বাড়িটা কেমন শূন্য শূন্য লাগে। এই শূন্যতাটা মেনে নিতে পারছিলেন না বলে আসমার বাবা ওকে চিঠি পাঠালেন দ্রুত যেন মেয়ে বাড়ি ফেরে। আসমার মন বাবার প্রতি বরাবরই কোমল, তাই প্ল্যান যাই থাকুক বাবার আদেশ অমান্য করার শক্তি ওর কোনো মতেই ছিল না। চিঠি পাওয়া মাত্র সে প্রস্তুত হয়ে গেল ফেরার জন্য। সেদিনটাতেই তার বিদায় সম্ভাষণ হলো এমন অদ্ভুতভাবে যা পৃথিবীর কোনো মেয়ে নিজের অদৃষ্টের কাছে দুঃস্বপ্নেও কামনা করতে না। সেবার ঈদে নির্বাচনের ধূম, প্রচারণা আর মিছিলে রাজপথ সরগরম। নির্বাচনটা হলো ঠিক ঈদের আগের দিন। নিজাম চৌধুরী তখন দ্বিতীয় দফা এসেছেন। খবরটা পেল আসমা চাচার বাড়িতে বসে। রাজনীতি কানে তুলে ক্ষান্ত। নিজাম চৌধুরীকেও এক পলক চোখের ডাক্তারও দেখেনি, সিঙ্গেল পোস্টারেও না। আসমার মনে আছে বিকেলের দিকে চাচা তাদের পাড়াতেই পরিচিত এক রিকশা বলে দিলেন। বৃদ্ধ লোকটা আসমাকে ভারী স্নেহ করে নিয়ে যাবেন বলে প্রস্তুত হয়েছিলেন। তার শুধু একটাই দোষ ছিল, তিনি রাতের দিকে চোখে দেখতেন কম। চাচা আসমাকে বলে দিয়েছিলেন রিকশাওয়ালা সবাই চেনেন, তবু গাড়ি ঘোড়া দেখলে কিংবা টার্ন নেওয়ার সময় আসমা যেন একটু বলে বলে দেয়। বাড়ির গলি থেকে বেরোলো যখন ওরা প্রকৃতিতে, তখন সূর্য মিলিয়ে গেছে প্রায়। পুরো শহরে বিজয় উল্লাসে যদিও আধার নামেনি ঠিক মতো, কৃত্রিম চোখ ধাঁধিয়ে দেয়া আলোয় শুধু আধার ঢাকবার বৃথা চেষ্টা চলছিল। টার্মিনাল তখনও বেশ দূর। চারিধারে উচ্ছ্বসিত মানুষের মুখ আর শহরের বর্ণিল আলোকসজ্জা উপভোগ করতে করতে আসমাদের রিকশা এগোচ্ছে। এমন সময় হুট করে দুটো বখাটে গোছের ছেলে ও রিকশার পেছনে নিল। বাজে কথা বলে টিজ করছিল ওকে। ইতিপূর্বে একা চলাফেরা করতে গিয়ে এসব হাজারবার ফেস করেছে, কখনো কখনো প্রতিবাদ করেছে, কাজ হলে হয়েছে, না হলে ঝামেলা বাড়ায়নি, হাল ছেড়ে দিয়েছে। অপরিচিত শহর বলে সেদিনও ঝামেলা মুক্ত থাকতে চাইছিল আসমা। রিক্সা চালক কাকা অবশ্য ধমক টমক দিয়েছিলেন ওদের। তার ওই ধমক খেয়ে কিনা কিছুটা পথ ডিস্টার্ব করে আবার ফিরে গিয়েছিল ওরা। আসমা ভেবেছিল এই শেষ, এবার দ্রুত টার্মিনালে পৌঁছে বাসে উঠলেই বেঁচে যাচ্ছে। বেচারি হতো আর জানতো না ফিরে যাওয়ার মিথ্যা অভিনয় করে বদমাশগুলো এবার সদল বলে ওকে তুলে নিয়ে যাওয়ার পায়তারা করছিল। অতনুর যে জিপটা, ওটাতে করে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তখনও টার্মিনাল থেকে অল্প কিছুটা দূরত্বে। রিক্সাওয়ালা কাকা অনেক চেষ্টা করেছিলেন ওকে বাঁচাতে, অতনুরা তাকেও জীবিত ছাড়েনি। আসমার মনে আছে ওই গলিটায় বেশ কিছু লোক বসেছিল দোকানে, কয়েকজন রাস্তায় দাঁড়িয়েও তামাশা দেখছিল। দিনে দুপুরে একটা মেয়েকে তুলে নিয়ে গেল ওদের চোখের সামনে দিয়ে, এমনকি একটা খুনও হলো, কিন্তু কেউ এগোনোর প্রয়োজন বোধ করলো না।
তা দেখেই কিনা আসমার ভেতরেও তেজ কিছুটা অস্তমিত হলো। প্রটেস্ট করার সুযোগও পেল না। পাবে কি করে? জিপে তুলে কতগুলো নরপশুর হাত পা বেঁধে দিল একজন মুধয় মুখ। বাঁচার আকুতি নিয়ে অশ্রু ভরা চোখে তাকিয়েছিল সে শেষ ভরসায় অপরিচিত লোকগুলোর দিকে। বিপরীতে তাদের দৃষ্টি নিষ্প্রাণ পাথর সম। এরপর আতঙ্কে আসমা জ্ঞান হারিয়ে ফেলল। চেতনা শক্তি যখন ফিরল তখন বাইরে প্রলয়ঙ্কারী ঝড়। আরাধ্যের অভিশাপে পৃথিবীর যেন তার ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে গেছে। আকাশ বাতাসের গর্জনে তাই মনে হচ্ছিল। তখন আর নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি সে। করে বা কি করে? যা হারানোর তা ততক্ষণে ওর চেতনাহীন শরীর হারিয়ে ফেলেছে। সমাজের সম্মানের আসনগুলোতে অসীন মুখোশধারী শয়তানগুলো ওকে নিয়ে ধ্বংসাত্মক উল্লাসে মেতে উঠেছে। কোনো শরীরী যন্ত্রণা অনুভব করতে পারছিল না আসমা। অনুভব করার পরিস্থিতিতেও ছিল না। ওর সজাগ স্নায়ু শুধু এতটুকুই উপলব্ধি করাচ্ছিল মায়ের আদরের সাদা গোলাপটা ভারী নির্দয়ভাবে কতগুলো দৈত্যের পায়ের নিচে পিষে মৃত প্রায়। অসুরগুলো নগ্ন উল্লাস যখন থামলো তখন কি ভোরের আলো ফুটেছে ঠিক জানা নেই আসমার। বিবসন কদর্যতা মেখে বরফ শীতল মেঝেতেও নিস্পন্দন শুয়ে আছে। ঘুলঘুলির ফাঁক গলিয়ে বৃষ্টি পরবর্তী শীতল হাওয়া আসছিল অনবরত, গেঁথে যাচ্ছিল শরীরে সূচের মতো। স্নায়ুতন্ত্র মাত্র মস্তিষ্কের ব্যথা সংকেত পাঠাতে শুরু করেছে। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে চৌচির। ঘুটঘুটে আধার ঘরটায় ও ছাড়া কেউ নেই ভেবেছিল। তবু কিশোর আশায় ওর অন্তঃকরণ বিড়বিড় করে স্বাগতোক্তি করল। পানি? কি বলিস? হুম। নেশা জড়ানো একটা পুরুষ কণ্ঠ নিজের ঠিক ডান দিকে আবিষ্কার করার পর পুনর্বার আতঙ্কে কেঁপে উঠল আসমার দুর্বল শরীর। আচমকা চিৎকারে সে বলতে লাগলো, ছুবে না মাকে, একটুও ছুবে না, ধরবে না। পুরুষ মানুষের স্পর্শ আমি ঘৃণা করি, বড্ড ঘৃণা করি। ছুবে না বলে দিচ্ছি। ভয় পাস না। আমি আমি কথা বলতে বলতে বোধহয় সে উঠে বসার চেষ্টা করছিল, কিন্তু অন্ধকার এবং নেশার ঘরে ধূপ করে পড়ে গেল। এরপর বহুক্ষণ আসমা তার উপস্থিতি অনুভব করলো না। ভেবেছিল আধারে বেরিয়ে গেছে বুঝি, কিন্তু সে আসলে বেরোয়নি। একটু ধাতস্থ হওয়ার সময় নিচ্ছিল। নেশা কাটার সহজ ব্যাপার নয়। সময় নিয়ে উঠে বসলেও লোকটা কেমন পেন্ডুলামের মতো দুলছিল। কাপা কাপা হাতে সে আধার সরাতে দিয়াশলায় জ্বালালো। ফস একটা শব্দে আতঙ্কিত আসমান যখন চোখ মেলেছে ঠিক তখনই তার দৃষ্টির সীমানা এলো ঝাপসা হয়ে আসা রক্তাভ দু চোখ। অতনু হাওলাদারের সাথে এই তার প্রথম সাক্ষাৎ। ওই সর্ববিধ্বংসী চোখ জোড়া দেখে আতঙ্কিত আসমা ভেবেছিল আরেকটা নরপশুর হামলা হতে চলেছে ওর দুর্বল শরীরটায়। তীব্র হতাশায় ভরে উঠেছিল দু চোখের কার্নিশ। তবে সৃষ্টিকর্তা বুঝি ওর অশ্রু কণাগুলো আর সইতে পারছিলেন না। সেজন্যই তো পশুটার হৃদয়ে তিনি একটুখানি মায়া দিলেন। চকিতে মুখ ফিরিয়ে নিয়ে বিবসনা শরীর নিজের শার্ট দিয়ে ঢেকে তুলতে তুলতে সে বাইরে বেরিয়ে গেল বিনা বাক্য ব্যয়ে। যন্ত্রণা নাকি সৃষ্টিকর্তার করুণায় কৃতজ্ঞতা প্রকাশ্যে আসমা আকাশ পাতাল এক করে কাঁদল। ততক্ষণ অব্দি কাঁদল যতক্ষণ না ওর দুর্বল চোখের অশ্রুটুকু ফুরিয়ে যায়। ভালো মেয়ে ছিল আসমা, বড্ড ভালো মেয়ে। কিন্তু ভালো মেয়ে হয়েও শুধু ব্যথা পেয়েছে, ও যন্ত্রণা পেয়েছে। কখনো ওর নারীত্ব ওর থেকে কেড়ে নেওয়া হয়েছে, কখনো ওর মা হওয়ার ক্ষমতা, কখনো বা পরিবার। স্বার্থপর পৃথিবী ওর ঝুলি ভরে দিয়েছে কেবল নিষ্ঠুরতায়। তাই সেও এখন পাল্টে গেছে, পাল্টে নিয়েছে নিজেকে। বছর কয়েক আগের আসমা এখন আর জীবিত নেই। আধারে যার ধ্বংসের শুরু, আধারেই তার সমাধি। বুকের নরম ত্বকে তীক্ষ্ণ দাঁতের স্পর্শে অতীত ভুলে বর্তমানে ফিরল আসমা। ভাবনার অতলে হারিয়ে অর্ধাঙ্গ কখন বিবর্ষণ হয়ে পড়েছে সে বুঝতেও পারেনি। একটা শুয়োপোকা অনবরত নোংরা স্পর্শে রীতিমতো গা গুলাতে শুরু করেছে। দগ্ধ চৌচুরা জলে পরিপূর্ণ। মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি কেউ ছিনিয়ে নিয়েছে তার থেকে। তবু দুর্বল হাত দুখানি তুলে জোর করে শুয়োপোকাটাকে সে সরাতে চেষ্টা করলো বুকের উপর থেকে। বিড়বিড় করে বলল, পাগল হয়ে গেছো তুমি? দিনের বেলা এসব? পারি ভর্তি লোক। 223 দিন 21 ঘন্টা তোমার সান্নিধ্য থেকে দূরে। মাথাটা ঠিক থাকে কি করে বলো? প্রিয় তোমার পুরো মুখ জুড়ে উষ্ণ স্পর্শ এঁকে দিতে দিতে মোহগ্রস্তের মতো
উত্তর দিল অতনু। ওদিকে আসমার শরীরে অস্বস্তি ধীরে ধীরে বাড়ছে। অতনুকে থামাতে রীতিমতো তৎপর হয়ে উঠেছে ও, কিন্তু হাজার চেষ্টায়ও যখন অতনুকে থামানো ওর পক্ষে সম্ভব হলো না, তখন কয়েক মুহূর্ত এর একটু ব্রেক দিল নিজেকে। ঠান্ডা মাথায় ভেবে ঠিক করলো যে করেই হোক শরীরে বিষয়টা ওকে এড়াতে হবে। তাই তো বড় করে শ্বাস নিয়ে সাহসী হাতে হঠাৎ ওর দুগালে হাত রেখে কোমল ভাবে নিজের থেকে ঠেলে দিল ওকে, এবং স্পর্শের কাছে হেরে বিস্মিত অতনু যখন মাত্র স্ত্রীর চোখে চোখ রাখলো, তখনই চট করে মাথা তুলে ওকে বাধ্য করলো দেহ ভুলে নিজের কোমল ঠোঁটের মাদকতায় হারাতে। আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ। যতই দেখি তারে ততই দহি, আপন মনজ্বালা নীরবে সহি। তবু পারিনি দূরে যেতে, মরিতে আসি লইগ বুক পেতে অনল বান। আজ উপমার হলুদ সন্ধ্যা। চিঠি পাঠানোর পরদিন যত ঘনিয়ে আসছিল ততই ওর বুকের বাঁ দিকে হৃদিটার স্পন্দন দ্রুত হচ্ছিল। উপমা আজও আশা ধরে রেখেছে রৌনক ফিরবে, শেষ মুহূর্তে ওর হাত ধরে টেনে নিয়ে যাবে লোকালয়ের বাইরে, কোনো অচেন পুরীতে, যেখানে তাদের আলাদা করার মতো কেউ নেই, নেই কোনো বিচ্ছেদের গল্প, যে পৃথিবী জোড়া সবসময় ভরে থাকে শুধুমাত্র ভালোবাসায়। আচ্ছা, চিঠিটাকে রৌনক পড়েনি? একটুখানিও মায়া হয়নি উপমার জন্য? তাহলে এতদিনের ভালোবাসা ওগুলো মিথ্যা ছিল, সস্তা কোনো অভিনয় ছিল? অভিমান ফুলে ওঠে উপমার ভেতরে। হলুদের সাজ নিয়ে জানালার গড়াদে হাত রেখে নিঃশব্দে সে বিষাদ বিসর্জন দেয়। উষ্ণ নোনা ধারায় ধুয়ে যায় ওর প্রসাধন, লিপতে যায় চোখের কাজলও। তবু মোহময়ীর মোহনীয় রূপ মাধুর্য এক বিন্দু ম্লান হয় না। অনুরাগে ভেঙে পড়া মিষ্টি বধূটি তো জানে না তার প্রেমিক পুরুষ চিঠি পাওয়ার অবস্থানে এতদিন ছিল না। যদি থাকতো তাহলে আজ নিঃসঙ্গতায় তাকে অশ্রু বিসর্জন দিতে হতো? সে তো বরং পরম নির্ভরতায় দ্বৈতের বাহুডোরে আবদ্ধ হয়ে চিরকালের মতো সমস্ত বিরহ যাতনাকে উড়িয়ে দিতে পারত সন্ধ্যা ফানুসের মতো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।